আপনি কি কখনো ভেবেছেন আপনার রাতের সবচেয়ে ভয়ঙ্কর স্বপ্নটা যদি পরদিন সকালে সত্যি হয়ে আপনার সামনে এসে দাঁড়ায়, তখন আপনি কি করবেন? আজ আমি আপনাদের এমন এক হাড়হিম করা সত্য ঘটনা শোনাব, যা আপনার যুক্তিবাদী মনকে পুরোপুরি ওলটপালট করে দিবে। মূল গল্পে যাওয়ার আগে আপনি যদি এমন রহস্যময় আর অতি প্রাকৃতিক ঘটনা শুনতে ভালোবাসেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এখনই আমাদের পরিবারের সদস্য হয়ে যান। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আমি একা দাঁড়িয়ে আছি একটা পুরনো জরাজীর্ণ ঘরের সামনে। অন্ধকারের মাঝে ঘরটি যেন একাকী নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে ধোঁয়াটে কুয়াশার চাদর মুড়ি দিয়ে। ঘরের সামনে ঝুলছে পুরনো আমলের একটি হলদেটে বাতি, যা চারপাশের জমাটবদ্ধ অন্ধকারকে খুব একটা আলোকিত করতে পারছিল না। কেমন একটা গা শিউরে ওঠা নিস্তব্ধতা বিরাজ করছে চারদিকে। আমার পায়ে কোনো জুতো নেই। মাটির সেই স্যাঁতস্যাঁতে ভেজা অনুভব আমি স্পষ্ট পাচ্ছিলাম। আমার পা দুটো যেন নিজের অজান্তেই সেই ঘরটির দিকে এগিয়ে যাচ্ছিল। নিস্তব্ধতার মাঝে নিজের বুকের ধুকধুকানি শব্দ আমি নিজের কানেই পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। চোখে রাজ্যের ভয় আর মাথায় ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। আজ কি আবার নতুন কোনো ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে? আমি সেই ঘরের দরজার সামনে এক মুহূর্ত থমকে দাঁড়ালাম। কাঠের জরাজীর্ণ দরজায় হাত রাখতেই সামান্য চাপে ক্যাচ ক্যাচ শব্দ করে সেটা খুলে গেল। ঘরের এক কোণে ধুলোবালি জমে থাকা একটা কাচের বাল্ব মিটিমিটি করে জ্বলতে শুরু করল। ঘরের ভেতরের বাতাসটা ছিল প্রচণ্ড ভারী আর দুর্গন্ধযুক্ত। ভেতরে পা রাখতেই একটা ভ্যাপসা পচা গন্ধ এসে আমার নাকে সজোরে ধাক্কা দিল। বাতাসটা এতটাই অস্বস্তিকর ছিল যে আমার দম নিতেও কষ্ট হচ্ছিল। দেওয়ালের এক কোণে ঝুলছে সেই পুরনো ধুলো মাখা হলুদ বাল্বটা। ওটা ঠিকমতো জ্বলছেও না, আবার পুরোপুরি নিভছেও না, বরং অনবরত কাঁপতে কাঁপতে ঘরটিকে আরও বেশি রহস্যময় করে তুলছে। সেই তামাটে ম্লান আলোয় দেওয়ালের উপর অদ্ভুত সব ছায়াগুলো যেন দৈত্যের মতো নাচানাচি করছে। আর ঠিক ঘরের মাঝখানে রাখা একটি পুরনো কাঠের খাটিয়া, তার ওপরে সাদা কাপড়ে ঢাকা দেওয়া একটি নিথর দেহ, একটি লাশ। কাপড়ের ওপর দিয়েও খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে মৃত মানুষটির উঁচু নাক আর পায়ের আঙুলগুলোর অবয়ব। চাদরটা অনেক পুরনো, কেমন যেন নোংরা আর ভেজা ভেজা। পুরো ঘরে পিনপতন নীরবতা। কেবল আমার নিজের হৃৎপিণ্ডের ধকধক শব্দটা যেন নিজের কানেই বাজতে শুরু করলো। পায়ের নিচের সেই স্যাঁতস্যাঁতে ঠান্ডা মেঝেটা যেন বরফের মতো আমাকে চাপটে ধরেছে। হঠাৎ আমার মনে হলো খাটিয়ার উপরের সেই সাদা চাদরটা যেন একটু নড়ে উঠল। আমি বুঝতে পারলাম না এটা কি আসলেও নড়েছে নাকি স্রেফ আমার চোখের ভুল। আপনারা কি বিশ্বাস করবেন, ওই সাদা চাদরের নিচে শুয়ে থাকা দেহটা যেন হঠাৎ করেই আমার দিকে তাকাতে শুরু করলো। আমার বুকের ভেতরটা এখন ভীষণভাবে ধরফর করছে। মনে হচ্ছে ওই নিথর শরীরটা নিঃশব্দে আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। এই অন্ধকার ঘরে আমি একেবারে একা, অথচ বারবার মনে হচ্ছে কোনো এক অশুভ ছায়া আমার ঠিক ঘাড়ের ওপর তপ্ত নিঃশ্বাস ফেলছে। আতঙ্কে আমার হাত পা যেন অবশ হয়ে আসছিল, কিন্তু তাও ওই নিথর দেহটার ওপর থেকে আমি চোখ সরাতে পারছিলাম না। ঘরের ভেতরের পরিবেশটা হঠাৎ করেই যেন আরো অনেক বেশি ভারী আর থমথমে হয়ে গেল। সেই পচাটে ভ্যাপসা গন্ধটা এখন নাকে আরো তীব্রভাবে লাগছে। কোনো এক অদৃশ্য সুতোর টানে আমার শরীরটা যেন একা একাই এগিয়ে গেল ওই স্টিল টেবিলটার দিকে। চারপাশটা এতটাই নিস্তব্ধ যে নিজের বুকের ধুকপুকানি শব্দটাও এখন আর কানে আসছে না। মনে হচ্ছে শিরার ভেতর দিয়ে রক্ত চলাচলও বুঝি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ওই টেবিলে শুয়ে থাকা মানুষটার মতোই আমিও যেন একটা জীবন্ত পাথরে পরিণত হচ্ছি। কাঁপা কাঁপা হাত বাড়িয়ে আমি সাদা চাদরটার একটা কোণা ধরলাম। আঙুলগুলো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। অনেক সাহস সঞ্চয় করে অতি সাবধানে মুখ থেকে কাপড়টা সরাতেই
আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। এক মুহূর্তের মধ্যে আমার চেনা পৃথিবীটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মুখ দিয়ে শুধু একটা কথাই বের হলো, না, এটা কোনোভাবেই হতে পারে না। ঝাপসা চোখে আমার সামনে যে মুখটা ভেসে উঠল, সে আর কেউ নয়, আমার প্রাণের বন্ধু অমিত। ওর তো প্রবাসে থাকার কথা ছিল। কতদিন হলো ওর সাথে কোনো যোগাযোগ নেই, কোনো কথা হয় না। আর সেই অমিত কিনা আজ এই অন্ধকার মর্গের একরাশ নিস্তব্ধতায় নিথর হয়ে পড়ে আছে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম, আমার সবচাইতে প্রিয় মানুষটার শান্ত হয়ে যাওয়া ওই মুখটার দিকে তাকিয়ে। নিজের চোখের ওপর বিশ্বাস হারিয়ে ফেললাম। মাথার ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। সবকিছুই যেন ওলটপালট হয়ে যাচ্ছিল। ভয়ের একটা তীব্র শীতল স্রোত আমার শিরদাঁড়া দিয়ে ধীরে ধীরে নিচে নেমে গেল। আমি অজান্তেই 2 পা পিছিয়ে গেলাম। গলার কাছে দলা পাকিয়ে থাকা ভয়টা একটা অস্পষ্ট গোঙানির মতো মুখ দিয়ে চাইছিলাম চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলতে। মনে মনে চিৎকার করে বলছিলাম যে এসব মিথ্যে, এসবই আমার মনের ভুল। কিন্তু আমার চোখের পাতা দুটো যেন কেউ আঠা দিয়ে আটকে দিয়েছে। চাইলেও পলক ফেলতে পারছিলাম না। ঠিক সেই সময়ে খোলা দরজা দিয়ে এক ঝলক হাড় কাঁপানো ঠান্ডা বাতাস ঘরের ভেতর ঢুকে পড়ল। মর্গের ভেতরের ওই দমবন্ধ করা পচাটে গন্ধের মাঝে সেই ঠান্ডা বাতাসটা আমার অসার শরীরে যেন অদ্ভুত এক প্রাণের সঞ্চার করল। কিন্তু সেই স্বস্তিটুকু মোটেও স্থায়ী হলো না। হুট করেই আমার চোখ চলে গেল দরজার দিকে। আর সেটা দেখা মাত্রই আমার কলিজা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। দরজার চৌকাঠে সাদা পোশাকে দাঁড়িয়ে আছে একজন মানুষ। অস্পষ্ট হলদে আলোয় তার মুখটা দেখতেই আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। এ তো অমিত, যে অমিতকে আমি মাত্র কয়েক সেকেন্ড আগে চাদর সরিয়ে মৃত অবস্থায় দেখলাম, সেই একই অমিত এখন দরজার সামনে দাঁড়িয়ে আছে। এক অজানা আতঙ্কে আমার হৃৎপিণ্ড যেন থেমে যাওয়ার উপক্রম হলো। ডানে তাকালে দেখছি স্টিল টেবিলের ওপর নিথর হয়ে শুয়ে আছে মৃত অমিত। আর সামনে তাকালে দেখছি দরজায় দাঁড়িয়ে রহস্যময় চোখে আমার দিকে তাকিয়ে আছে জ্যান্ত অমিত। এটা কিভাবে সম্ভব? একই মানুষ একই সময়ে 2 জায়গায় কিভাবে থাকতে পারে? দরজায় দাঁড়িয়ে থাকা অমিতের চোখে তখন টলমল করছিল কষ্টের জল। ও কোনো কথা বলছিল না, কিন্তু ওর সেই করুণ চাহনি যেন এক বুক হাহাকার নিয়ে আমার দিকেই স্থির হয়েছিল। হঠাৎ চারপাশের গভীর নিস্তব্ধতা ভেঙে বহু দূর থেকে কুয়াশা চিরে একটা কণ্ঠস্বর ভেসে এলো। বাতাসের ঝাপটার সাথে মিশে অমিতের গলাটা বারবার আমার কানে বাজতে শুরু করলো। ও বলছিল, বন্ধু, আমি একদম ভালো নেই, আমাকে উদ্ধার করো, আমি ভালো নেই রে। এই কথাগুলো যেন চারদিকে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। একদিকে খাটিয়ার ওপর শুয়ে থাকা সেই নিথর দেহটা, আর অন্যদিকে দরজার সামনে দাঁড়িয়ে থাকা জল ভরা চোখের সেই অমিত। দুজনের মধ্যে বিন্দুমাত্র কোনো পার্থক্য নেই। দুজনের চোখেই এক অদ্ভুত স্তব্ধতা। কুয়াশার আড়াল থেকে সেই করুণ আকুতি বারবার আমার কানে আছড়ে পড়ছিল, বন্ধু তো, আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে নিয়ে যাও। অমিতের ওই অসহায় দৃষ্টি সহ্য করার মতো শক্তি তখন আমার ছিল না। ভাবুন তো, যদি আপনার সবচেয়ে কাছের বন্ধুর মৃতদেহ আর তার জ্যান্ত রূপ একই সাথে আপনার চোখের সামনে চলে আসে, তবে আপনার মনের অবস্থা কেমন হবে? সামনে যা ঘটতে যাচ্ছে তা জানলে আপনিও শিউরে উঠবেন। হঠাৎ ধরফর করে আমার ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি আমি ঘামে একদম ভিজে একাকার হয়ে গেছি। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে নিজেকে সামলানোর চেষ্টা করলাম। বুঝতে পারলাম আজকেও আমি একটা ভয়াবহ স্বপ্ন দেখেছি। এক একজনের কাছে স্বপ্নের মানে এক এক রকম হতে পারে, কিন্তু আমার কাছে বিষয়টা পুরোপুরি আলাদা। কারণ আজ পর্যন্ত আমার দেখা বেশিরভাগ স্বপ্নই বাস্তবে সত্যি হয়ে গেছে।
তাই মনের ভেতর এক অজানা আতঙ্ক আমাকে যেন আষ্টে পৃষ্ঠে জাপটে ধরল। আর দেরি না করে বিছানা থেকে ফোনটা বের করে সাথে সাথে অমিতকে কল করলাম, কিন্তু ওপাশ থেকে কেউ ফোন ধরল না। এভাবে দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল, কিন্তু অমিতের কোনো হদিশ মিলল না। অস্থিরতা যখন সীমা ছাড়িয়ে গেল, তখন আর ঘরে বসে থাকতে পারলাম না, সরাসরি ওর বাড়িতেই চলে গেলাম। কিন্তু সেখানে গিয়ে আমি যা দেখলাম তাতে পুরোপুরি হতভম্ব হয়ে গেলাম। বাড়ির পরিবেশ একদম স্বাভাবিক, কোনো কান্নাকাটি বা শোকের বিন্দু মাত্র কোনো রেশ নেই। সবাই যে যার কাজে ব্যস্ত। আমি খুব দ্বিধায় পড়ে গেলাম। মর্গের সেই ভয়ঙ্কর স্বপ্নের কথা এদের কাউকে কিভাবে বলি? আমার কথা শুনলে যেমন সবাই কষ্ট পাবে, তেমনি অকারণে অমঙ্গল কামনার জন্য আমার উপর রেগেও যেতে পারে। ওদের বাড়ির সবাই আমাকে খুব ভালো করে চিনত। আমি শেষমেশ ওর বাবাকে খুঁজে বের করলাম এবং জিজ্ঞেস করলাম, চাচা, অমিতের কি কোনো খোঁজ খবর আছে? আমার কথা শুনে চাচার মুখটা মুহূর্তের মধ্যেই কেমন ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপা গলায় জানালেন, শুধু আমার সাথেই নয়, গত 3 দিন ধরে বাড়ির কারো সাথে অমিতের কোনো যোগাযোগ নেই। এই কথা শোনার সাথে সাথে আমার বুকের ভেতরটা যেন একদম শুকিয়ে কাঠ হয়ে গেল। মনের কোণে যে ভয়টা দানা বাঁধছিল, সেটা এখন রীতিমতো চিৎকার করে জানান দিতে শুরু করল। আমি তখন প্রায় বাকরুদ্ধ হয়ে চাচার কাছে জানতে চাইলাম, প্রবাসে অমিত যেখানে কাজ করে সেখানে আমাদের পরিচিত বা কোনো আত্মীয় আছে কিনা। যেভাবেই হোক, তাদের মাধ্যমে একটা খবর নেওয়া এখন জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমার এমন ছটফটানি আর অস্থিরতা দেখে চাচাও যেন একটু থমকে গেলেন। তার চোখে মুখেও আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে এলো। পরের দিন যখন আমি আবার ওদের বাড়িতে গেলাম, বিশ্বাস করুন, মাত্র একটা দিনের ব্যবধানে পুরো বাড়িটার চেহারা যেন আমূল বদলে গেছে। সেই চেনা হাসি খুশি বাড়িটা এখন এক ভারী শোক আর গুমুট অস্থিরতায় ছেয়ে আছে। বাড়ির উঠানে আর বারান্দায় অনেক আত্মীয় স্বজন ভিড় করে আছেন। সবার চোখে মুখে একটা অজানা আতঙ্কে আর বিষণ্ণতার ছাপ স্পষ্ট। দৃশ্যটা দেখে আমার কলিজা যেন ভয়ে শুকিয়ে ছোট হয়ে গেল। ভিড়ের মধ্যে অনেক খুঁজে আমি অমিতের বৃদ্ধ বাবাকে পেলাম। মাত্র 24 ঘন্টার ব্যবধানে মানুষটা যেন কয়েকশো বছর বুড়িয়ে গেছেন। বুক ফাটা শোকের চোটে তিনি এখন বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। আমি যখন গিয়ে তার শিয়রে বসলাম, তিনি ঝাপসা চোখে আমার দিকে তাকালেন। তার চোখ দিয়ে গড়িয়ে পড়া সেই নোনা জল যেন আমাকে চিৎকার করে বলে দিচ্ছিল, আমার সেই মর্গের স্বপ্নে দেখা ভয়ঙ্কর দৃশ্যগুলো আজ আর নিছক কল্পনা নয়, বরং এক নিষ্ঠুর বাস্তব। এরপর শুরু হলো এক দীর্ঘ আর যন্ত্রণাদায়ক লড়াই। অনেক কাঠখড় পুড়িয়ে, হাজারো আইনি ঝামেলা শেষ করে অমিতের নিথর দেহটা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করলাম। প্রবাসের মাটি থেকে আমার প্রাণের বন্ধুর লাশটা নিজের দেশের মাটিতে আনতে 1 মাসেরও বেশি সময় লেগে গিয়েছিল। সেই দীর্ঘ সময়টা যে আমার জন্য কতটা বিভীষিকাময় আর যন্ত্রণার ছিল, তা বলে আর গল্পটা বড় করতে চাই না। তবুও একটা গভীর আক্ষেপ আমার মনে সারা জীবন কাটা হয়ে বিঁধে থাকবে। শেষবারের মতো বন্ধুর মুখটা একবার দেখার সুযোগটুকুও আমার কপালে জুটল না। এই যে আমি এতক্ষণ আপনাদের সব কথা বলছি, এবার আমার নিজের সম্পর্কে কিছু সত্য জানানো দরকার। ছোটবেলা থেকে কিন্তু আমি এমন অদ্ভুত ছিলাম না। এমন বলতে আমি আমার এই স্বপ্নে ভবিষ্যৎ দেখার ক্ষমতার কথা বোঝাচ্ছি। আমি স্বপ্নে যা দেখি তা কোনো না কোনোভাবে বাস্তবে রূপ নেয়। এর আগেও অজস্রবার আমার সাথে এমন সব ঘটনা ঘটেছে যা ঘটার অনেক আগেই আমি হুবহু স্বপ্নে দেখে ফেলেছিলাম। আর সেই স্বপ্নকপ্নগুলো ছিল চরম ভয়ঙ্কর আর বীভৎস। বিশ্বাস করুন, স্বপ্নে দেখা সেই প্রতিটি মুহূর্ত সহ্য করা আমার মতো সাধারণ মানুষের জন্য মোটেও সহজ ছিল না। তখন আমি খুব ছোট ছিলাম, দুনিয়াদারি খুব একটা বুঝতাম না, তাই দুষ্টুমিটাও ছিল বড্ড লাগাম ছাড়া আর নিষ্ঠুর। আমাদের পাড়ার সেই পাগলিটাকে খেপানোই ছিল আমার দিনের সবচেয়ে বড় আনন্দ। একদিন সাহস দেখিয়ে তার জট পাকানো চুলে একটা চুইংগাম লেপটে দিয়েছিলাম। সেই অসভ্যতা আর বোকামির মাসুল যে আমাকে সারা জীবন এভাবে তিল তিল করে দিতে হবে, তা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। সেই তপ্ত দুপুরে
পাগলিটা যখন তার রক্তবর্ণ লাল চোখ দুটো দিয়ে আমার দিকে তাকালো, মনে হলো আমার শরীরের রক্ত যেন জমে বরফ হয়ে যাচ্ছে। সে একটা হিংস্র পশুর মতো কামড় দেওয়ার ভঙ্গিতে মুখটা এগিয়ে এনে খসখসে গলায় বলল, তুই আমাকে চিনলি না রে? খুব কষ্ট দিলি তো। যা, তোরে এমন এক অভিশাপ দিলাম যে সারা জীবন তুই এমন যন্ত্রণায় চলবি যা থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। তার সেই হাড়হিম করা কথাগুলো যেন আমার অস্তিত্বের মূলে কেড়ে বসল। একটা অদৃশ্য বিষের মতো তা আমার শিরা উপশিরায় ছড়িয়ে পড়ল দ্রুত গতিতে। আমি যত বড় হতে থাকলাম, সেই অভিশাপ যেন এক জীবন্ত দানব হয়ে আমার পিছু নিল। কত হুজুর দেখালাম, কত কবিরাজি তুকতাক করালাম, এমনকি নামি দামি সাইক্রিয়াট্রিস্টরাও আমার মস্তিষ্ক নিয়ে চুলচেরা বিশ্লেষণ করলেন, কিন্তু কেউ এই জট খুলতে পারল না। আধুনিক বিজ্ঞান হার মানল, আর আধ্যাত্মিক জগতও যেন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। এখন আমার প্রতিটা রাত কাটে এক বিভৎস নরকের স্বপ্নে। আমার কাছে ঘুমাতে যাওয়া মানেই যেন কোনো এক মৃত্যুকূপের দিকে এগিয়ে যাওয়া। বিছানায় গা এলিয়ে দিলেই শরীরটা হিম হয়ে আসে। চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে ওঠে রক্তের সমুদ্র কিংবা কোনো প্রিয় মানুষের নিথর দেহ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সকালে ঘুম ভাঙার পর যখন আমি সেই রক্তারক্তি দৃশ্যগুলো বাস্তবে ঘটতে দেখি, তখন মনে হয় পাগল হতে আমার আর খুব বেশি দেরি নেই। আমি জানি এই অভিশপ্ত আয়নায় আমি আগে ভাগেই সব অমঙ্গল দেখতে পাই, কিন্তু তা আটকানোর ক্ষমতা এই মহাবিশ্ব আমাকে দেয়নি। এই একলা লড়াই থেকে কেউ আমাকে মুক্তি দিতে পারল না। এই হলো আমার অভিশপ্ত আর যন্ত্রণাময় জীবনের গল্প। এই কথাগুলো আমাকে বলেছিলেন আজিজ ভাই। তিনি একজন প্রবাসী, কাজের সূত্রেই আমাদের পরিচয় হয়েছিল। একদিন নির্জনে কথা বলতে বলতে মনের আগল খুলে তিনি তার জীবনের এই বিভৎস সত্যটা আমার সামনে মেলে ধরেছিলেন। সব শোনার পর আমি পুরো স্তব্ধ হয়ে গিয়েছিলাম। বুকের ভেতরে কেমন যেন এক হিমশীতল ভয় দানা বাঁধছিল। আমি ভাবছিলাম, হ্যাঁ, এমনটা যদি সত্যিই আমার সাথে হতো। রাতে ঘুমানোর পর যদি আমি এমন কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখি যার কোনো মাথামুন্ডু নেই, অথচ সকালে উঠে দেখছি সেটাই নির্মম বাস্তবতা, তবে আমি কি তা সহ্য করতে পারতাম? এই জীবন নিয়ে বেঁচে থাকা যে কতটা কষ্টের তা শুধু আজিজ ভাই জানেন। আজিজ ভাই যখন কথাগুলো বলছিলেন, আমি যেন প্রতিটি শব্দ নিজের শরীরের ভেতরে অনুভব করছিলাম। সেই ভয়টা ভাষায় বুঝিয়ে বলা একদম অসম্ভব। ওনার জীবনের এই কুচকুচে অন্ধকার সময়টা নিয়ে আমি অনেকবার ভেবেছি, কিন্তু কোনো যৌক্তিক উত্তর খুঁজে পাইনি। কিছু রহস্য হয়তো এভাবে চিরকাল অমীমাংসিত থেকে যায়। যদি আপনাদের মাথায় কোনো উত্তর থাকে, তবে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের সবার জন্য দোয়া করবেন। রহস্যের সন্ধানে এভাবেই পাশে থাকুন। এই বলেই আমি বিদায় নিচ্ছি। কাতার থেকে মোহাম্মদ জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। জাহিদুর ভাই, অনেক অনেক দিন পর আপনি এমন একটা ঘটনা শোনালেন যা একদম চোখের সামনে জীবন্ত হয়ে ধরা দিচ্ছে। সত্যি বলছি, আমার নিজেরই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, একবার নিজের জায়গায় দাঁড়িয়ে ভাবুন তো, যদি আপনার সাথেও এমনটা ঘটে। রাতে আপনি কোনো কারণ ছাড়াই একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন, আর সকালে ঘুম থেকে উঠে দেখলেন ঠিক সেই ঘটনাটাই বাস্তবে ঘটেছে। এটা কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবলেই যেন বুকটা কেঁপে উঠছে। এমন সব রোমহর্ষক কাহিনী আরও শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চেপে দিন, যাতে পরের পর্বটা মিস না হয়। সত্যিই জাহিদ ভাই, এটা অসম্ভব ভয়ঙ্কর আর অদ্ভুত সুন্দর একটা ঘটনা ছিল। তবে মনে মনে চাই, এমন অভিজ্ঞতা যেন কারো সাথে না হয়। স্বপ্ন দেখে ঘুম ভাঙার পর সেটাকে চোখের সামনে বাস্তবে দেখা যে কতটা কষ্টের, তা কল্পনাও করা যায় না। এমন একটা অসাধারণ ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার পরবর্তী গল্পের অপেক্ষায় আছি। সত্যি বলতে, আপনার পরের গল্পটা আমি অলরেডি পেয়ে গেছি, এবং সেটা আরও বেশি মজবুত আর ভয়ঙ্কর হতে চলেছে। খুব শীঘ্রই সেই কাহিনীও আপনাদের সাথে শেয়ার করব। এত সুন্দর একটা অভিজ্ঞতার জন্য
আপনাকে আবারও অনেক ধন্যবাদ প্রিয় ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধুরা, এবার আমরা চলে আসছি আজকের এপিসোডের সবথেকে রহস্যময় এবং সর্বশেষ ঘটনাটিতে। সত্যি বলতে আজকের এই পর্বটা অন্য দিনের তুলনায় কিছুটা ছোট হয়ে গেল, তাই না? আসলে আমার হাতে খুব একটা বিকল্প ছিল না। আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড ব্যস্ত থাকার কারণে পুরো এপিসোডটা সময় মতো বড় করে শেষ করতে পারিনি। তবে ভাববেন না যে আজ গল্প কম হবে। এই শেষ কাহিনীটি শুনলে আপনার রাতের ঘুম উড়ে যেতে পারে। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই আমাদের পরবর্তী গল্পে। আমি ঠিক যেভাবে মেলটি পেয়েছি সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। গল্পটি লিখেছেন মোহাম্মদ কাশেম। তিনি লিখেছেন, এই ছোট্ট একটা ঘটনা আমার পুরো জীবনটাকে একদম ওলটপালট করে দিয়েছে। এই কাহিনী শোনার পর আপনারা আমাকে নিয়ে কি ভাববেন আমি জানি না, তবে যা ঘটেছিল তা পুরোপুরি সত্যি। আমার আদি বাড়ি রাজশাহীতে। পড়াশোনার জন্য আমাকে দীর্ঘ সময় ঢাকাতে থাকতে হলেও ভাগ্যের ফেরে চাকরির সুবাদে আমাকে আবার সেই রাজশাহীতেই ফিরে যেতে হয়। রাজশাহী সদরের একটি ফার্মে আমার চাকরি হয়েছিল। শহরটা আমার নিজের এলাকা হলেও দীর্ঘ প্রবাস জীবনের কারণে আমার কাছে একদমই অচেনা লাগছিল। সেখানে আমার তেমন কোনো কাছের মানুষ বা আত্মীয় স্বজন ছিল না, তাই থাকার জন্য বাধ্য হয়ে একটা মেস খুঁজে নিতে হয়। প্রথম দিকে দিনগুলো বেশ ভালোই কাটছিল। ভোরে ঘুম থেকে উঠে অফিসে যেতাম আর বিকেলে অফিস শেষ করে একা একাই পুরো রাজশাহী শহরটা ঘুরে দেখতাম। শহরটা দেখতে দেখতে যখন খুব একা লাগতো তখন ফিরে আসতাম মেসে। নিরাপত্তার খাতিরে আমি মেসটির নাম এখানে বলতে পারছি না। মেসটা খুব একটা বড় ছিল না, দোতলা একটা বাড়ির মতো ছিল সেটা, যেখানে সব মিলিয়ে উপর নিচ মিলিয়ে মোট 9টি রুম ছিল। আমি থাকতাম নিচতলার একটা রুমে। সেই ছোট রুমে আমার সাথে আরও 2 জন মানুষ শেয়ার করে থাকতো। কিন্তু সেখানে একটা বড় সমস্যা ছিল। কারেন্ট চলে গেলেই রুমটা যেন আগুনের চুল্লি হয়ে যেত। গরমে সেখানে এক মুহূর্ত থাকাও অসম্ভব হয়ে পড়ত। তখন থেকেই আমি মনে মনে ভাবছিলাম, যদি এই মেসের উপরের তলায় কোনো ফাঁকা রুম পাওয়া যেত তবে আমি একা শান্তিতে থাকতে পারতাম। বন্ধুরা, আপনারা কি কখনো এমন কোনো মেসে বা হস্টেলে একা থাকলেই গা ছমছম করত? তিনি যখন রুম পরিবর্তনের কথা সিরিয়াসলি ভাবছিলেন ঠিক তখনই ঈদের লম্বা ছুটি চলে আসে। কাশেম সাহেব তার বাড়িতে চলে যান, কিন্তু তিনি ঘুণাক্ষরেও জানতেন না যে তার অনুপস্থিতিতে ওই মেসের 4 দেয়ালের মাঝে এমন কিছু ঘটতে চলেছে যা কল্পনা করাও কঠিন। ছুটি কাটিয়ে যখন তিনি আবার রাজশাহীতে চাকরিতে জয়েন করলেন তখন তিনি লক্ষ্য করলেন দোতলার একদম কোণার একটা বড় রুম বিশাল একটা তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। সেটা দেখে তিনি মনে মনে বেশ আনন্দিত হলেন। ভাবলেন হয়তো আগের ভাড়াটিয়া রুম ছেড়ে দিয়েছে এবং এটা এখন ফাঁকা। মেসের দেখাশোনার দায়িত্বে ছিলেন ম্যানেজার মতি ভাই। কাশেম সাহেব দেরি না করে মতি ভাইয়ের কাছে গিয়ে বললেন যে তিনি ওই কোণার রুমটা ভাড়া নিতে চান। কিন্তু মতি ভাই তার কথা শুনে এমন অদ্ভুত আর ভয়ার্ত দৃষ্টিতে তার দিকে তাকালেন যেন কাশেম সাহেব কোনো মস্ত বড় অপরাধ করে ফেলেছেন। মতি ভাই প্রথমে কিছুতেই রাজি হচ্ছিলেন না। তার চোখে মুখে একটা অজানা আতঙ্ক খেলা করছিল। তিনি কিছু একটা বলতে চেয়েও বারবার নিজেকে সামলে নিচ্ছিলেন, কিন্তু কাশেম সাহেব নাছোড়বান্দা। তিনি বারবার অনুরোধ করতে থাকলেন এবং বললেন যে তিনি একা থাকতে ভয় পান না। শেষমেশ অনেক জোরাজুরির পর মতি ভাই রাজি হলেন, কিন্তু তার মন যেন কিছুতেই সায় দিচ্ছিল না। আর ঠিক এখান থেকেই আসল রহস্যের জাল বুনতে শুরু করে। সেদিনই কাশেম সাহেব তার যাবতীয় জিনিসপত্র, যেমন একটা ছোট বুকশেলফ, আলনা আর একটা ছোট ছোট আলমারি নিয়ে সেই নতুন রুমে উঠে পড়লেন। কারণ ওই নিচতলার ঘিঞ্জি রুমে শেয়ার করে থাকা তার জন্য আর সম্ভব ছিল না। রুমটা ছিল পশ্চিম দিকে এবং বেশ বড়সড়। চমৎকার 2টো জানালা ছিল সেখানে। কাশেম সাহেব পুরো দিন লাগিয়ে রুমটা পরিষ্কার করলেন, ঝাড়ু দিলেন এবং নিজের রুচি অনুযায়ী সাজিয়ে নিলেন। সেদিন আর তিনি অফিসে যাননি। কাজ করতে করতে যখন তিনি খুব ক্লান্ত হয়ে পড়লেন তখন একটা গভীর ঘুমে তলিয়ে গেলেন। পরদিন সকালে উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে তিনি অফিসে চলে গেলেন। অফিস থেকে ফেরার পথে তিনি ভাবলেন, একা যেহেতু থাকবেন তাই টুকিটাকি কিছু বাজার করে নেওয়া দরকার।
তিনি বাজার থেকে দরকারি জিনিসের পাশাপাশি একটা বিশাল বড় আয়না কিনলেন। আসলে ছোটবেলা থেকেই তার আয়না দেখার একটা অদ্ভুত শখ ছিল। বাজার শেষ করে যখন তিনি মেসের দরজায় পৌঁছালেন, তখন রাত প্রায় 1টা বাজে। চারপাশ একদম নিঝুম, থমথমে। রুমের তালা খুলে ভেতরে ঢোকা মাত্রই হঠাৎ করে এক ঝলক প্রচণ্ড তপ্ত আর ভ্যাপসা গরম বাতাস তার গায়ে এসে লাগলো। তিনি খানিকটা অবাক হলেন। ভাবলেন হয়তো সারাদিন দরজা জানলা বন্ধ ছিল বলে রুমটা এমন গুমোট হয়ে আছে। এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আসল ভয়ঙ্কর বিষয়টা তখনও বাকি ছিল। তিনি যখন রুমের লাইটটা জ্বালালেন, তখন তার চোখের সামনে যা দেখলেন তাতে তার শরীরের রক্ত হিম হয়ে এলো। তিনি রীতিমতো আকাশ থেকে পড়লেন। সকালে যাওয়ার সময় তিনি রুমটা একদম ঝকঝকে তকতকে করে গুছিয়ে রেখে গিয়েছিলেন। কাশেম সাহেবের ছোটবেলা থেকেই অভ্যাস ছিল কোনো কিছু অগোছালো না রাখা। কিন্তু এখন দেখা যাচ্ছে পুরো রুমটা যেন একটু আগেই কেউ একজন লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। আসবাবপত্র সব ওলটপালট। তার মনে প্রথম যে চিন্তাটা এলো তা হলো, রুমে চোর ঢুকেনি তো? সবকিছু তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কিন্তু অবাক করার মতো বিষয় হলো সব ঠিকঠাকই আছে, কোনো কিছুই হারায়নি। তাহলে এই ঘরটা এভাবে ওলটপালট করলো কে? মনের ভিতরে একটা অদ্ভুত আর অস্বস্তিকর খটকা লাগতে শুরু করলো। ঘরটা এমন এলোমেলো হলো কি করে সেটা মাথায় আসছিল না। মতি মিয়াকে ডাকার জন্য নিচে গেলাম, কিন্তু গিয়ে শুনলাম সে কয়েকদিনের জন্য ছুটিতে বাড়ি চলে গেছে। মেসে এখন আমি একদম একা। কোনো উপায় না দেখে প্রতিদিনের মতো বাইরে থেকেই রাতের খাবার খেয়ে নিলাম। তারপর একটা বই নিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। পড়তে পড়তে কখন যে চোখের পাতা ভারী হয়ে এলো বুঝতেই পারিনি। দক্ষিণের জানালাটা খোলাই রাখা ছিল। বৃষ্টির আগের সেই ঝোড়ো হাওয়াটা ধীরে ধীরে আমার ঘরে ঢুকছিল। আমি চোখ বন্ধ করেই বুঝতে পারছিলাম যে বাইরের বাতাসটা আস্তে আস্তে হালকা হয়ে আসছে। রাত তখন ঠিক কটা বাজে তা আমার জানা নেই, কিন্তু হঠাৎ করেই একটা শিরশিরে অনুভূতি হলো। মনে হলো ঠিক আমার মাথার পেছনে জানালার সামনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। আর ঠিক তখনই কানে এলো একটা নাকে সুরে কান্নার শব্দ। এমন মনে এক বুক ফাটা আর্তনাদ যা শুনলে যে কারো হৃৎপিণ্ড কেঁপে উঠবে। আমি তখন আধো ঘুম আর আধো জাগরণ অবস্থায় ছিলাম। স্পষ্ট শুনতে পাচ্ছিলাম 12 কিংবা 14 বছরের একটা ছোট মেয়ে ভীষণ কষ্ট নিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। হঠাৎ করে আমার তন্দ্রাটা, আর সবচেয়ে বড় কথা, আমি কি ঘরটা সত্যি গুছিয়ে রেখে এসেছিলাম? যতবার ভাবছি ততবারই মনে হচ্ছে, হ্যাঁ, আমি তো একদম পরিপাটি করেই ঘর থেকে বেরিয়েছিলাম। অফিস থেকে ফেরার পথে হঠাৎ শুরু হলো প্রচণ্ড তুফান। যখন সেই ঝড় থামল তখন রাত প্রায় 10টা বেজে গেছে। আমি যখন বাসায় ফিরলাম ততক্ষণে পুরো মেস নিস্তব্ধ হয়ে গেছে। এলাকায় কারেন্ট নেই, ঘুটঘুটে অন্ধকার। ভাগ্য ভালো যে নিচ থেকে একটা মোমবাতি কিনে এনেছিলাম। দরজা খুলে ঘরে পা রাখতেই ঠিক আগের দিনের মতোই একটা ভ্যাপসা গরম বাতাসের ঝাপটা লাগলো গায়ে। আমি এবার সত্যিই অবাক হয়ে গেলাম। বাইরে এত বৃষ্টি হলো, চারপাশটা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। তাহলে ঘরের ভেতরে এই তপ্ত হাওয়াটা এলো কোথা থেকে? পরক্ষণে নিজেকে প্রবোধ দিলাম যে ঘর তো সারাদিন পুরোপুরি বন্ধ ছিল, তাই হয়তো ভেতরের বাতাসটা গুমোট হয়ে আছে। কিন্তু মোমবাতি জ্বালিয়ে যখন ঘরের ভেতরটা দেখলাম, ভয়ে আমার কলিজা শুকিয়ে গেল। একটা অজানা আতঙ্ক বুকের ভেতর বাসা বাঁধতে শুরু করলো। দেখলাম পুরো বিছানার চাদরটা এমনভাবে দলা পাকিয়ে আছে যেন কেউ ওটার ওপর গড়াগড়ি খেয়েছে। কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। ভয়ে আর দুশ্চিন্তায় সেদিন আমার পেটের খিদেও মরে গেল। তাই আর কিছু না খেয়েই দ্রুত শুয়ে পড়লাম। চোখ বুঝতেই আবার সেই বুক ফাটা কান্নার শব্দটা কানে এলো। মনে হচ্ছিল জানলার গ্রিলটা শক্ত করে ধরে সেই 12-13 বছরের মেয়েটা ডুকরে কাঁদছে। এক ঝটকায় বিছানা থেকে উঠে বসলাম আমি। ঘড়িতে তখন রাত প্রায় 1টা বাজে। বিদ্যুতের আসার কোনো নামগন্ধ নেই।
দেখলাম মোমবাতিটা জ্বলতে জ্বলতে একদম শেষ মাথায় চলে এসেছে, যে কোনো সময় টপ করে নিভে যাবে। হঠাৎ সেই টিমটিমে আলোয় আমার চোখে পড়ল ঘরের এক কোণে একটা জমাট বাঁধা অন্ধকার। মনে হচ্ছে কেউ একজন ওখানে কুঁকড়ে বসে আছে। কেউটা? ভয়ে আমার পুরো শরীর পাথর হয়ে গেল। আমি ধীরে ধীরে বিছানায় উঠে বসলাম। স্পষ্ট শুনতে পাচ্ছি সেই বাচ্চা মেয়েটার কান্নার আওয়াজটা এই ঘরের ভেতর থেকেই আসছে। আমি সজোরে চিৎকার করে বলে উঠলাম, কে ওখানে? কেন এইভাবে কাঁদছে মেয়েটা? আমার এই কথা শেষ হতে না হতেই চারদিকে এক দমবন্ধ করা নীরবতা নেমে এলো। মনে হলো পুরো পৃথিবীটা হঠাৎ থমকে গেছে। কোনো আওয়াজ নেই, কোনো সাড়া নেই। কিন্তু ঠিক পরক্ষণেই আবার সেই বুক ফাটানো কান্নার শব্দটা কানে এলো। এবার শব্দটা অনেক বেশি স্পষ্ট। ঠিক সেই মুহূর্তেই জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো ঘরের ভেতরে এসে পড়ল। সেই জ্যোৎস্নার আলোয় আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। ঘরের সেই অন্ধকার কোণা থেকে একটা ছোট্ট মেয়ে ধীর পায়ে বেরিয়ে আসছে। সে সরাসরি আমার বিছানার দিকেই এগিয়ে আসছে। আমি খুব অবাক হয়ে খেয়াল করলাম মেয়েটার নাক আর মুখ দিয়ে অঝরে রক্ত ঝরছে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর সেই কান্নার আওয়াজটা আমার কানে যেন সজোরে ধাক্কা দিচ্ছিল। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার শরীরটা যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। এক চুল নড়ার ক্ষমতাও নেই। আমি প্রাণপণে চিৎকার করতে চাইলাম, কিন্তু মনে হলো অদৃশ্য কোনো শক্তি আমার গলাটা শক্ত করে চেপে ধরেছে। মুখ দিয়ে একটা শব্দও বের হচ্ছিল না। মেয়েটা এক পা করে আমার বিছানার একদম কাছে চলে এলো। সে যত কাছে আসছে আমার ভেতরের ভয় তত বেশি জেঁকে ধরছে। আমি নিঃশ্বাস বন্ধ করে শুধু মেয়েটার দিকে তাকিয়েছিলাম। ভাইয়া, বিশ্বাস করুন, আজও সেই দৃশ্যের কথা মনে পড়লে আমার হাত পা কাঁপতে শুরু করে। মেয়েটার চোখ, মুখ আর নাক দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। কতক্ষণ ওভাবে তাকিয়েছিলাম আমার খেয়াল নেই। দেখলাম মেয়েটা প্রায় আমার বিছানার একদম কাছাকাছি চলে এসেছে। ঠিক সেই মুহূর্তে আমার মাথার ভেতরে প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো। ব্যথার তীব্রতা এত বেশি ছিল যে মনে হচ্ছিল মাথাটা দুই ভাগ হয়ে যাবে। ভাবুন তো, মাঝরাতে আপনার সামনে এমন এক বিভৎস চেহারা দাঁড়িয়ে আছে, আর আপনি নড়াচড়াও করতে পারছেন না। এরপর যা হলো সেটা আরো ভয়াবহ। মেয়েটা যখন আমার একদম কাছে এলো, দেখলাম তার শরীরের গড়ন ধীরে ধীরে বদলে যাচ্ছে। সে যেন চোখের সামনে বড় হতে শুরু করলো। তার চোখের মণি দুটো মনে হচ্ছিল কোটর থেকে বেরিয়ে এখনই মাটিতে পড়ে যাবে। এরপর সে যা করল তা দেখে আমার কলিজা শুকিয়ে গেল। মেয়েটা নিজের বুকটা আস্তে আস্তে হাঁ করতে শুরু করল। সেই ফাঁকটা বড় হতে হতে একসময় বিশাল এক গহ্বরের মতো হয়ে গেল। আমি দেখলাম তার একটা হাত আমার মাথার উপর উঠে আসছে। এরপরেই আমার চারপাশটা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসতে লাগলো। সেই অন্ধকার এতই ঘন ছিল যে আমি আর কিছু দেখতে পাচ্ছিলাম না। কতক্ষণ ওভাবে অজ্ঞান হয়ে পড়েছিলাম জানি না। যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম আমি রাজশাহী জেলা হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার মেসের সব ছেলেরা আমার চারপাশে মুখ কালো করে বসে আছে। আমার মুখ দিয়ে তখনও লালা বের হচ্ছে, এক বিশ্রী অবস্থা। ভয়ে কেউ কোনো কথা বলতে পারছিল না। আমি নিজেও যে কি বলবো সেই ব্যাখ্যা আমার কাছে ছিল না। রাজশাহীতে আমার আপন বলতে কেউ ছিল না, কিন্তু কলেজের বন্ধুরা খবর পেয়েই হাসপাতালে ছুটে এসেছিল। এদিকে বাড়িতেও খবর পৌঁছে গিয়েছিল। আমার মা আর বড় ভাই দ্রুত চলে এলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেই রাতে আমার সাথে ঠিক কী ঘটেছিল তার কোনো পরিষ্কার ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। আসলেই কি ওটা কোনো সাধারণ ভূত ছিল, নাকি এর পেছনে অন্য কোনো করুণ ইতিহাস আছে? এই রহস্যের উত্তর জানতে আমি পরে যোগাযোগ করেছিলাম মতিন মিয়ার সাথে। তার কাছ থেকে যা শুনলাম তা শুনে আমার আত্মা কেঁপে উঠল। তিনি জানালেন, আজ থেকে প্রায় ২০-২২ বছর আগে
10-12 বছরের একটা ছোট্ট মেয়েকে ওই ঘরে আটকে রেখে কিছু পাষণ্ড লোক নির্মমভাবে খুন করেছিল। সেই থেকে ঘরটা অভিশপ্ত হয়ে আছে। এর আগে যারাই ওই রুমে থাকতে এসেছে কেউ অক্ষত অবস্থায় ফিরতে পারেনি। মতিন মিয়া অবাক হয়ে বললেন, আমি একমাত্র ব্যক্তি যে ওখান থেকে কোনো বড় ক্ষতি ছাড়াই ফিরে এসেছি। আমি আজও ভাবি, কেন আমাকে ছেড়ে দেওয়া হলো? আমাকেও তো ওরা মেরে ফেলতে পারত, কেন আমার কোনো ক্ষতি করল না? এই ঘটনার পর আমি আর এক মুহূর্ত রাজশাহীতে থাকিনি। চাকরি ছেড়ে দিয়ে সোজা ঢাকায় চলে আসি। কিন্তু আজও রাজশাহী শহরের নাম শুনলে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। সেই কান্নার শব্দ, সেই রক্তমাখা বিভৎস মুখ আর সেই বুক চিরে যাওয়া ভয়ঙ্কর দৃশ্যটা এখনো মাঝরাতে আমাকে তাড়া করে বেড়ায়। এটা আমার জীবনের সবচেয়ে বড় ট্রমা। ঘটনাটি অনেক আগের, 2003 সালের। আজ 20 বছর পার হয়ে গেলেও মনে হয় এই তো সেদিনের কথা। আমি চাই আপনার মাধ্যমে এই ঘটনাটা অনেক মানুষের কাছে পৌঁছে যাক। আমি কাশেম আজকের মতো বিদায় নিচ্ছি। আপনার জন্য অনেক শুভকামনা রইল। পরবর্তী কথা না হয় দীর্ঘশ্বাস নিয়েই হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই। সত্যি আপনার গল্পটা শুনে আমার নিজেরই গায়ের কাটা দিচ্ছে। একবার কল্পনা করুন তো, আপনি গভীর ঘুমে আছেন আর হঠাৎ চোখ খুলে দেখলেন আপনার সামনে এমন এক রক্তাক্ত সত্তা দাঁড়িয়ে আছে। আপনি হলে তখন কি করতেন? এই যে মেয়েটা তাকে মারল না, এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে? আপনাদের কি মনে হয় কোন অংশটা আপনাদের সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে অবশ্যই জানান। আর হ্যাঁ, এই রহস্য কি এখানেই শেষ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো সত্যি? এই ভয়ঙ্কর অভিজ্ঞতার শেষ অংশটা শুনতে কি আপনারা তৈরি? চলুন তবে পরের ধাপে যাওয়া যাক।